গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন শরীফ ওসমান হাদী। রাজপথে আন্দোলনের পাশাপাশি অন্যায় অনিয়মের সমালোচনা করে অল্প সময়ে পরিণত হন তরুণ জনপ্রিয় নেতায়। ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদী হয়ে ওঠেন প্রতিবাদী কণ্ঠস্বর। বিস্তারিত কিফায়েত শাকিলের রিপোর্টে। তিনি এলেন, ঝলক দেখালেন এবং চলে গেলেন। শরীফ ওসমান বিন হাদী বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যার পরিচিতি মাত্র 15 মাসের, কিন্তু আগুন ঝরা বক্তব্য আর দৃঢ়চেতা মনোভাবের কারণে ক্ষণিকের এই সময়েই তিনি জয় করেছেন কোটি মানুষের মন। মাত্র 32 বছর বয়সী এই যুবক হয়ে উঠেছিলেন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ওসমান হাদীর আত্মপ্রকাশ হয়েছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের মানুষে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা জিইয়ে রাখতে তিনি গড়েছেন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও কালচারাল ফ্যাসিজমের মোকাবিলায় গড়েছেন ইনকিলাব কালচারাল সেন্টারও। বাংলাদেশের স্বৈরাচারী প্রথার বিলোপ, জুলাই গণহত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের ব্যানারেই জারি ছিল তার কণ্ঠ। হাদী সমালোচনা করতে ছাড়েননি বিএনপি, জামাত কিংবা প্রভাবশালী দলগুলোরও। প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা এই তরুণের জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে। মাদ্রাসা শিক্ষক বাবার হাত ধরে তার শিক্ষা জীবনের শুরু মাদ্রাসাই। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই হাদী শিক্ষকতা করেছেন সাইফুস কোচিং সেন্টারে। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন তিনি। গেল বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় বসবাসের সুবাদে সেই অঞ্চলেই জড়িয়ে যান আন্দোলনে। 5 আগস্টের পর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ খুনিদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হন তিনি। সেই থেকেই রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন ওসমান হাদী। আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদী। ভোটারদের কাছ থেকে তোলা টাকায় জনতার এমপি নির্বাচনের ধারণা ও নিয়মিত সেই টাকার স্বচ্ছ হিসাব প্রকাশ করেও সততার অনন্য নজির হয়েছেন তিনি। দেশের চলমান প্রথার বিপরীতে এসব ব্যতিক্রমী কর্মকাণ্ড হাদীকে যতটা জনপ্রিয় করে তুলেছিল, ততটাই ক্ষোভ বাড়িয়েছে তার শত্রুদের। বিদেশের বিভিন্ন নম্বর থেকে আসতে থাকে হত্যার হুমকি, কিন্তু বিরামহীন হুমকি ন্যূনতম দমাতে পারেনি ওসমান হাদীকে, বরং তিনি দিয়েছেন গুলির সামনে বুক পেতে দেওয়ার ঘোষণা। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কোনো হুমকিকেই পরোয়া করেননি তিনি, যার পরিণামেই আততায়ীর বুলেটে তার মস্তিষ্ক ভেদ করে। তারপর চলে প্রাণান্তকর এক লড়াই। প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভারকেয়ার হয়ে সিঙ্গাপুর। কিন্তু 1 সপ্তাহের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে ওসমান হাদী চলে গেলেন না ফেরার দেশে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। এভাবেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, শহীদ শরীফ ওসমান বিন হাদী। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।